নমস্কার, আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড আর আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি বিপিন। আজকে একটি বিশেষ আলোচনা নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রত্যেকেই জানেন যে অষ্টাদশ লোকসভা নির্বাচন সদ্য সমাপ্ত হয়েছে এবং আগামী 9 তারিখ ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নরেন্দ্র দামোদর মোদী এবং তার এই শপথ গ্রহণকে কেন্দ্র করে 5টি দেশের রাষ্ট্রপ্রধান তারা উপস্থিত থাকবেন ভারতে এবং এদের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে পররাষ্ট্র নীতি আগামী দিনে ভারতের কি থাকবে। ভারতের নতুন সরকার যে জোট সরকার, আমরা জোট সরকার কেন বলছি তার কারণ এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না বা ব্যাখ্যা করার প্রয়োজন হয় না যে এবার বিজেপি শাসন ক্ষমতায় একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা আসেনি। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের অনেকটাই নির্ভর করতে হচ্ছে জোট শরিকদের উপর, অর্থাৎ এনডিএ শরিকদের উপর। সেই জায়গায় দাঁড়িয়ে আগের মতো বা আগের দুটো 2014 বা 2019-এর মতো এককভাবে অনেক সিদ্ধান্তই হয়তো বিজেপি নিতে বা গ্রহণ করতে পারবে না। সেই জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে নির্ভর করতে হবে তার মন্ত্রিসভার ক্যাবিনেটের উপরে। সেই জায়গায় দাঁড়িয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে পররাষ্ট্র নীতি কোন পথে এগোবে এই বিষয়গুলি নিয়েই আমরা আলোচনা করব এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের আলোচনায় উপস্থিত থাকবেন বাংলাদেশ থেকে দুইজন অতিথি। আমার সঙ্গে ইতিমধ্যেই তারা যোগ দিয়েছেন। একজন শাহিদুল হাসান খোকন, তিনি আন্তর্জাতিক বিষয়ক কমিটি বাংলাদেশের তার সদস্য এবং আওয়ামী লীগের যে শাসক দল বাংলাদেশের আওয়ামী লীগ তার গুরুত্বপূর্ণ একজন সদস্য। এছাড়াও রয়েছেন ডক্টর সুমন নজরুল, তিনি বিশিষ্ট বাংলাদেশের চিকিৎসক এবং রাজনৈতিক বিশ্লেষকও বটে। এছাড়াও রয়েছেন আমাদের বাংলাদেশ থেকে সাংবাদিক বন্ধু, আমাদের প্রতিনিধি খালেদ হোসেন। তিনজন অতিথিকেই আজকের এই অনুষ্ঠানে স্বাগত। আমি প্রথমেই আলোচনায় শুরু করব, তার আগে যেটা বলে রাখি যে আমরা এই মুহূর্তে নিউজ ভ্যানগার্ড যেখানে বসে এই আলোচনা শুরু করছি সেটা ভারতের উত্তর পূর্বের একটি অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য ত্রিপুরার আগরতলা শহরে বসে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের আলোচনার বিষয়বস্তু অবশ্যই উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যগুলোর কি অবস্থান, আগামী দিনে অর্থনৈতিকভাবে কেন্দ্রের তরফে কতটা দৃষ্টিপাত করা হবে এই বিষয়গুলিকে যেমন তুলে ধরব তেমনি বাংলাদেশের। এই মুহূর্তে আমি প্রথমে আলোচনা শুরু করব আমার বাংলাদেশের সহকর্মী খালিদ হোসেনকে দিয়ে। খালিদ, আমি তোমার থেকে যেটা জানতে চাইব যে গত 7ই জানুয়ারি বাংলাদেশে নতুন সরকার গঠন হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে এবং আগামী 9 জুন ভারতে নতুন সরকার পথ চলতে শুরু করছে। এই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ কি আশা বা কি প্রত্যাশা করছে ভারতের কাছে? ধন্যবাদ তোমাকে। স্বাভাবিকভাবে দুই দেশের দুটি নতুন সরকার যখন তৈরি হয় তখন সেই দুই সরকারের নীতিও নতুন করে তাদের পরিস্থিতির উপর নিতে হয়। সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবে দুই দেশের দুই সরকার তাদের মতো করে নীতি নতুন করে প্রণয়ন করবেন। আর সেই ক্ষেত্রে সাধারণ যে জনগণ সেই জনগণের প্রত্যাশা থাকে। সেই জায়গা থেকে বাংলাদেশি সাধারণ জনগণ হিসেবে যেটা আমার প্রত্যাশা সেটা হচ্ছে যে ভারতের সঙ্গে যেমন আমাদের দীর্ঘদিনের বন্ধুত্বের যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, পাশাপাশি কিছু টানাপোড়েনও রয়েছে, যেমন অবৈন্য যে নদী যেগুলো আছে সেই নদীর জল বন্টন, জলের ন্যায্য হিস্যা যেটা, সেই বিষয়টা নিয়ে দীর্ঘদিনের আমাদের সাথে ভারতের যে টানাপোড়েন রয়েছে সেই বিষয় নিয়ে তার একটা আসল সমাধান হবে। আপনি নিশ্চয়ই পত্রপত্রিকায় দেখবেন যে ভারতীয় সীমান্তে বাংলাদেশি হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, সেই বিষয়গুলো নিয়েও একটা সমাধান হওয়া দরকার। আমাদের বাংলাদেশের সঙ্গে ভারতের একটা বাণিজ্য ঘাটতি রয়েছে, বিশাল অঙ্কের একটা অসম বাণিজ্য ঘাটতি রয়েছে। সেই বাণিজ্য ঘাটতি কিভাবে আরো এটা করা যায়,
কমানো যায়, সেই বিষয়গুলো নিয়ে সার্বিক বিষয়ে আরেকটা বিষয় যেটা যদি বলেন যে যে আঞ্চলিক নিরাপত্তা, স্থিতিশীলতা, এই সমস্ত সার্বিক বিষয় নিয়ে নিশ্চয়ই দুই দেশের সরকার প্রধান তাদের নিশ্চয়ই চিন্তা করবেন, এবং সার্বিকভাবে দুই দেশের মানুষের, জনগণের মধ্যে একটা সম্মানজনক সম্পর্ক তৈরি হবে। খালিদ, এই জায়গাটায় তোমার কাছে আমি একটু জানতে চাইবো, সেটা হচ্ছে যে দেখো, দক্ষিণ এশিয়া অন্যতম দুটি গুরুত্বপূর্ণ দেশ ভারত এবং বাংলাদেশ, এবং দুটি দেশের মধ্যে সম্পর্ক যথেষ্ট সুসম্পর্ক। কিন্তু তুমি যেটা বললে যে টানাপোড়েনও রয়েছে, অবশ্যই, যেটা অভিন্ন নদী বা জলবন্টন রয়েছে, পাশাপাশি বেশ কিছু জায়গায় ভারতের সীমান্তে বিডিআর এর সাথে বিএসএফ এর কোথাও একটা মনোমালিন্য আছে, এই বিষয়গুলো তো রয়েছে। কিন্তু আমি যেটা জানতে চাইবো খালিদ, যে উত্তর পূর্ব ভারতে যে রাজ্যগুলো রয়েছে ভারতের, সেই রাজ্যগুলোর সঙ্গে বাংলাদেশের একটা বাণিজ্যিক যে আদান প্রদান, কয়েক মাস আগেই পেঁয়াজ রপ্তানি বন্ধ ছিল ভারতের তরফ থেকে, যেটার একটু অসুবিধার সম্মুখীন হয়েছিল বাংলাদেশ, ঈদের সময় ছিল। পরবর্তী দিনে, আগামী দিনে, যে এই উত্তর পূর্ব ভারত যে দক্ষিণ দ্বার, আমাদের পূর্বের যে দ্বারটা রয়েছে ভারতে ঢোকার, এবং দক্ষিণ এশিয়ার যদি বলি যে একটা গুরুত্বপূর্ণ জায়গা বাংলাদেশের সমুদ্র বন্দর হতে চলেছে নতুন করে, সেটা এই দক্ষিণ পূর্ব, এই ভারতের যে দক্ষিণ এশিয়া এবং ভারতের প্রবেশদ্বারের এবং বাংলাদেশের অবশ্যই প্রবেশদ্বারের যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হয়ে উঠতে চলেছে, সেই জায়গাটা কতটা আশাবাদী বাণিজ্যিক মহল বাংলাদেশের? বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্যিক তো আসলে যে সম্পর্ক, মানে দুই দেশের বাণিজ্যিক খুবই গুরুত্বপূর্ণ। দুই দেশের বাণিজ্যের ক্ষেত্রে দুই দেশই খুবই গুরুত্বপূর্ণ, এটা তো আসলে অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু সেই ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে ভারতের যে বিশাল যে বাণিজ্য ঘাটতি, প্রায় $1400 বিলিয়ন, এই এবং সেটা চলে আসছে দীর্ঘদিন ধরে। এই যে অসম বাণিজ্য যে ঘাটতি, এই ঘাটতিটা কমানো দরকার। এই মানে বাণিজ্যের যে ভারসাম্যের জন্য, রক্ষা করার জন্যই আসলে এই ঘাটতিটা কমানোর দরকার বলে মনে হয়। একদমই, একদমই। আমি একটু শাহিদুল হাসান খোকন এর সাথে কথা বলতে চাই। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন শাহিদুল বাবু? শুনতে পাচ্ছি। আপনার কাছেও আমার এই একইভাবে প্রশ্ন থাকবে। খালিদের সঙ্গে আমরা যে আলোচনাটা শুরু করেছিলাম, যে দুটি দেশের মধ্যে পররাষ্ট্র নীতি, বৈদেশিক সম্পর্ক যথেষ্ট পুরনো এবং ঐতিহাসিক সম্পর্ক, এটা তো অস্বীকার করার জায়গা নেই। কিন্তু তা সত্ত্বেও কয়েকটি জায়গায় টানাপোড়েন আছে, সে বিষয়টা খালিদ আমাদের একদম আলোচনা শুরুতেই কিন্তু সুর বেঁধে দিয়েছে। সেই জায়গা থেকে আপনি শাসক দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য এবং অবশ্যই আন্তর্জাতিক বিষয়ক কমিটিরও সদস্য, সেই জায়গা থেকে কি মনে হয় কতটা প্রত্যাশা আগামী দিনে পূরণ হতে পারে, বা এই যে বাণিজ্যের বিষয়টা উঠে আসছে বারবার, বা দুই দেশের সীমান্তের যে কিছু সমস্যা রয়েছে, সেইগুলো কতটা আগামী দিনে সমাধান হবে বলে মনে করছেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, আমার মনে হয় যে আমি শুরু থেকেই ছিলাম না, এই জন্য আমার মনে হয় যে এই আলোচনাটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দিল্লি সফরকে কেন্দ্র করেই আপনারা আয়োজন করেছেন। একদমই। তো আমি প্রথমেই বলবো যে আসলে এই সফরটি খুবই আকস্মিক একটি সফর, কারণ মাননীয় প্রধানমন্ত্রীর দিল্লি সফরের কথা ছিল এ মাসের শেষের দিকে, জুলাইতে। কিন্তু জুলাইতে না, জুনের শেষে অথবা জুলাইয়ের প্রথমে। তো এখন যেটি হচ্ছে সেটি হলো যে নরেন্দ্র মোদীর তৃতীয় মেয়াদের যে সরকার গঠিত হতে চলেছে, এই সরকারের শপথ গ্রহণের অনুষ্ঠানে যোগ দিতেই মাননীয় প্রধানমন্ত্রী আগামীকাল সকালে একটি বিশেষ ফ্লাইটে ঢাকা থেকে দিল্লি যাবেন। তো আসলে এই প্রেক্ষাপটে কতটুকু আলোচনা হবে দিল্লিতে, সেটা এখন পর্যন্ত নির্ধারণ করা যায়নি। আমি কিছুক্ষণ আগে আমাদের দলের একটি মিটিং থেকে যেটা জানতে পারলাম, যে মাননীয় প্রধানমন্ত্রী দিল্লি যাবার পর মূলত আপনার ডিসিশন হবে যে কি বিষয়ে কতগুলো মিটিং করার সুযোগ থাকবে বা হবে। তো আমরা প্রত্যাশার যে জায়গাটি আপনি বললেন, যে আমরা আসলে ভারতবর্ষের সবচেয়ে বড় প্রতিবেশী, যে কারণে আমাদের অনেক প্রত্যাশা।
আলোচনার কিছু অংশে আমি যোগ দিয়েছি, মানে সময়ের মধ্যে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি, সেখানে আলোচনায় এসেছে যে বাংলাদেশে অভিন্ন নদী রয়েছে। বিশেষ করে ভারত বাংলাদেশের এখন সবচেয়ে আলোচিত ইস্যুটি হচ্ছে তিস্তা জল চুক্তি, যেটি দীর্ঘদিন ধরে ঝুলে আছে, এবং বাংলাদেশের মানুষ এটি খুবই প্রত্যাশা করে যে এই ইস্যুটি দ্রুত সমাধান হয়ে যাক। কারণ বাংলাদেশের মানুষের কাছে তিস্তার পানি, বিশেষ করে উত্তরবঙ্গের মানুষের কাছে এটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই নদীটি দীর্ঘদিন যাবৎ খুবই করুণ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। স্বাভাবিক কারণেই এই চুক্তিটি আবার একটি ডিপ্লোম্যাটিক ইস্যুর জায়গাও দাঁড়িয়েছে। কারণ এই তিস্তা নিয়ে অন্য একটি দেশ, বিশেষ করে চায়নার একটি গুরুত্ব রয়েছে, তারা এখানে একটি প্রজেক্ট করতে চায়। স্বাভাবিক কারণেই তিস্তার পানি বন্টন চুক্তিটি এখন ভারত বাংলাদেশের একটি অন্যতম প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আর বাংলাদেশের যে ইস্যুটি হয়তো দিল্লিতে এবার আলোচনায় উঠতে পারে সেটি হচ্ছে সীমান্তে হত্যাকাণ্ড। নানাভাবে নানা সময়ে নানা বিষয়ে কথা বলেও সীমান্তের এই হত্যাকাণ্ড কমানো যাচ্ছে না। বিশেষ করে বাংলাদেশ সীমান্তে প্রচুর বাংলাদেশি প্রতিনিয়তই হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, যাদেরকে ভারত কোনো একটি সীমান্তরক্ষী বাহিনী দ্বারা গুলি করে হত্যার ব্যাপারটি বেশি আসছে সামনে। তো গুলি ছাড়া, হত্যা ছাড়া কিভাবে সীমান্ত নিরাপদ রাখা যায় সেই বিষয়টি এই আলোচনায় গুরুত্ব পাবে। আরেকটি বিষয় আলোচনায় গুরুত্ব পাবে, সেটি আমরা মনে করছি যে ভারত বাংলাদেশের যে আন্তঃরাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থা, বিশেষ করে দুটি দেশের সীমান্ত এতটা ক্লোজ যে অনেক ধরনের অপরাধী, যেমন ভারতের অপরাধীরা এসে বাংলাদেশে নির্বিঘ্নে অপরাধ সংগঠিত করছে, আবার বাংলাদেশের অপরাধী ভারতে যেও করছে। রিসেন্টলি যে ঘটনাটি ঘটেছে, আমাদের একজন সংসদ সদস্য খুন হয়েছে, যেটি দুই দেশেই ব্যাপকভাবে আলোচিত একটি ঘটনা। তো স্বাভাবিক কারণে এই ইস্যুটি চরমভাবে গুরুত্ব পাবে এবারের আলোচনায়, যে দুদেশের সীমান্তে বা দুদেশের পররাষ্ট্রনীতিতে এমন কোন সিদ্ধান্ত নিতে হবে যে দুই দেশের সন্ত্রাসীরা বা দুই দেশের অপরাধীরা কোন রকম এক দেশের থেকে আরেক দেশে ঢুকে অপরাধ সংগঠিত করে ওই দেশের বদনাম না করতে পারে। দেখুন, প্রথম দিকে আমাদের বাংলাদেশের গণমাধ্যম যেভাবে ঢালাও ভাবে লেখালেখি হয়েছে যে ভারতে যে বাংলাদেশের একজন সংসদ সদস্য নিখোঁজ হয়েছেন, আসলে ব্যাপারটা ছিল এরকমই যে ভারতকে একটা বড় ধরনের দায় চলে এসেছিল আমাদের ইঙ্গিতে। এবং দেশের জনগণ, আপনি জানেন যে বাংলাদেশের একটি সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী এন্টি ইন্ডিয়ান মুভমেন্ট নিয়েই বড় হচ্ছে বা তাদের মধ্যে কাজ করে। তো এ ধরনের ইস্যু পেলে তারা কিন্তু চরমভাবে এটাকে লুফে নেয়। পাশাপাশি চরমপন্থীদের কাছে তো এটা লুফে নেওয়ার মতো একটা বিষয় ছিলই। সেই জায়গায় দাঁড়িয়ে সক্রিয় দুদেশের চরমপন্থীরাই সক্রিয় থাকে এই ধরনের বিষয়কে তারা তাদের হাতিয়ার করে তোলার জন্য। আমি এখানে আরেকটা বিষয় একটু জানতে চাইবো সদিল বাবু, আপনাকে থামাতে বাধ্য হলাম, একটু মাফ করবেন। সেটা হচ্ছে যে আগরতলা এবং বাংলাদেশের মধ্যে যে রেল যোগাযোগ ব্যবস্থা, না এইটা আগামী দিনে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে আন্তর্জাতিক ক্ষেত্রে? তার কারণ অবশ্যই বাংলাদেশের যে, আমি একটু আগেও আলোচনা করছিলাম খালিদের সঙ্গে, যে গভীর সমুদ্র বন্দর বাংলাদেশে এই মুহূর্তে সেটা একটা প্রবেশদ্বার হয়ে উঠতে চলেছে, পুরো দক্ষিণ এশিয়ার কাছে একটা গুরুত্বপূর্ণ ব্যবসায়িক স্থান হিসেবে পরিচিত হবে আগামী দিনে। পাশাপাশি আগরতলা রেল ব্যবস্থা যেটা আগামী দিনে চালু হলে উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলো রয়েছে তাদের সঙ্গে বাংলাদেশের একটা যোগাযোগের যেরকম একটা সুবিধা হবে, পাশাপাশি বাণিজ্যের বিস্তার লাভ করবে। এই জায়গাটায় দাঁড়িয়ে বাংলাদেশের ব্যবসায়িক মহল তারা কি মনে করছেন? দেখুন, ভারতের সঙ্গে আগেও আমাদের রেল যোগাযোগ শুরু হয়েছে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে আমাদের যে রেলটি চলছিল সেটি কিন্তু বাংলাদেশ ভারত যোগাযোগ ব্যবস্থা এবং বাণিজ্যিক ব্যবস্থার জন্য ব্যাপকভাবে প্রভাব ফেলেছে। পাশাপাশি এই যে আগরতলার সঙ্গে বাংলাদেশের যে রেল যোগাযোগটি শুরু হচ্ছে সেটি কিন্তু ভারতবর্ষের জন্য এবং বাংলাদেশের জন্য খুবই গুরুত্ব বহন করে, এবং এটি দুদেশের জন্য খুবই অর্থনৈতিক এবং যোগাযোগ ক্ষেত্রটিকে ব্যাপকভাবে উন্নতি সাধিত করবে। বিশেষ করে আমি বলতে পারি যে যোগাযোগ ব্যবস্থায় আপনি জানেন যে এই রেল যোগাযোগ ব্যবস্থার মধ্যে একটি প্রস্তাবনা রয়েছে যে বাংলাদেশের ঢাকা স্টেশন ব্যবহার করে, রেল স্টেশনকে ব্যবহার করে আগরতলা থেকে রেলটি কলকাতায় যাবে। এবং সেক্ষেত্রে দেখেন আপনারা, আগরতলাবাসী যখন কলকাতার উদ্দেশ্যে যান
রেলে চড়ে, তখন একটা দীর্ঘ সময় আপনাদের ব্যয় করতে হয়। আর এক্ষেত্রে মাত্র 6 থেকে 7 ঘন্টায় আগরতলা থেকে কলকাতায় যাওয়া যাবে। এটি আগরতলার মানুষের সুবিধার কথা বলছি। আর ঢাকার মানুষের বা বাংলাদেশের মানুষের জন্য আগরতলা একটা বড় অংশ, ত্রিপুরা সীমান্তের একটা বড় অংশ কিন্তু বাংলাদেশের। সেই অংশটির মানে বিপুল জনগোষ্ঠী আগরতলামুখী এখন। বিশেষ করে ট্রিটমেন্টের জন্য যারা ভারতবর্ষে যায়, সেটা চেন্নাই হোক, দিল্লি হোক, কেরল হোক বা অন্য অন্য রাজ্যে হোক, সেটি কিন্তু এখন আগরতলা রুট ইউজ করা হচ্ছে, মানে আগরতলা বিমানবন্দরটি ইউজ করা হচ্ছে। স্বাভাবিক কারণে এই রেল যোগাযোগ ব্যবস্থা যদি শুরু হয় এবং মানুষ যদি সেটা উপকার মানে ব্যবহারের সুযোগ পায়, তাহলে ভীষণভাবে উপকৃত হবে। আর একদমই সমুদ্র একদমই বন্দর যেটা বললেন, আমি একটু খালেদের সঙ্গে কথা বলবো। খালেদ, এই যে রেল যোগাযোগ ব্যবস্থা যেটা নিয়ে শহীদুল বাবুর সাথে আমি আলোচনা করছিলাম, যে আগরতলা আর ঢাকার মধ্যে রেল যোগাযোগ ব্যবস্থা, এই যে আকরাও রেল পথ, এটা যদি আগামী দিনে যখন এটা খুলে যাবে, এটা তো শুধুমাত্র ঢাকা বা আগরতলার মধ্যে একটা পথ নয়, এটা সমস্ত দক্ষিণ এশিয়ার কাছে একটা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক জায়গা হিসেবে চিহ্নিত হয়ে উঠবে। সেটা আগরতলা যতটা এর সুবিধা পাবে, ভারতের উত্তর পূর্ব অঞ্চলের যে রাজ্যগুলো রয়েছে তারা যতটা সুবিধা পাবে, পাশাপাশি বাংলাদেশও এর সুবিধা পাবে। সেই জায়গায় দাঁড়িয়ে বাণিজ্যিক মহল বাংলাদেশের, তারা কতটা এই রেলপথের উপর নির্ভর করে তাকিয়ে রয়েছে আগামী দিনে? বাণিজ্যিক মহলের জায়গা যদি বলতে হয়, সেক্ষেত্রে বলবো যে, কারণ আমি প্রথমে যেটা বলছি যে ভারতের সঙ্গে বাংলাদেশের যে বাণিজ্যিক যে ঘাটতি রয়েছে, সেক্ষেত্রে ভারতীয় যারা ব্যবসায়ী রয়েছেন তাদের যে জায়গাটা, সেইটার পাল্লা তো আরো বাড়বে। সেক্ষেত্রে বাংলাদেশের যারা ব্যবসায়ী রয়েছেন, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে তো তারা সেই অনুসারে তাদের বাড়বে। আমি বলতে চাচ্ছি যে যেটা যোগাযোগের ফলে আপনার দুই দেশের বাণিজ্যের প্রসার ঘটবে, এটা নিঃসন্দেহে যেমন বলা যায়। পাশাপাশি এই যে যেমন আপনি উত্তর পূর্ব ভারতের কথা বলছেন, উত্তর পূর্ব ভারত থেকে যেটা ভাই বললেন যে ঢাকা হয়ে তারপরে কলকাতার যাওয়ার কথা, এই যে যে রেল সংযোগের কথা বলা হচ্ছে, এই রেল সংযোগে যেমন এই যে দুই পক্ষ উপকৃত হচ্ছে, তেমন আমার বক্তব্যটা হচ্ছে এমন যে ভারতের যে মধ্য দিয়ে যে আমাদের থেকে নেপালে যাওয়ার জন্য যে 14 কিলোমিটার রেলপথ আছে, সেটাও যেন বাংলাদেশিরা ব্যবহার করতে পারে। অর্থাৎ এই আপনি যেটা কথা বলছেন দক্ষিণ এশিয়ার যে একদম যোগাযোগ ব্যবস্থা, দক্ষিণ এশিয়ার ব্যবসার কথা, সেক্ষেত্রে যদি পারস্পরিক এই জায়গাটা হয়, সেক্ষেত্রে দুই দেশের মধ্যে সম্পর্কটা আরো বাড়বে বলে আমার কাছে মনে হয়। একদমই। আমি এইটাই একদম জানতে চাইছিলাম যে কতটা সুবিধার জায়গায় দাঁড়িয়ে রয়েছে, এবং আগামী দিনে আমি একটু শহীদুল সাহেবের কাছে আবার ফিরে আসবো। খালেদ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আগামী দিনে আরও অনেকগুলো বিষয় নিয়ে আমরা এই ধরনের আলোচনা করব, এবং আশা রাখি যে সর্বক্ষেত্রে তোমার সহযোগিতা আমরা একই রকমভাবে পাবো। অনেক অনেক ধন্যবাদ খালেদ হোসেন, ধন্যবাদ মিলবে। তিনি আমাদের সাথে ছিলেন ঢাকা থেকে। আমি একটু শহীদুল সাহেব, আপনার সাথে একটু আলোচনা করব যে এই যে আগামীকাল আপু অর্থাৎ শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি আসছেন। আপনি যেটা বললেন যে এটা আসার কথা ছিল, আমরা যতটুকু জানি যে মে মাসে ভারতের বিদেশ সচিব বিনয় মোহন তিনি যখন ঢাকায় গিয়েছিলেন, তখন একটা আলোচনার মধ্যে দিয়ে ঠিক হয়েছিল যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি জুলাই মাস নাগাদ তিনি ভারতে আসতে পারেন, দিল্লিতে আসতে পারেন, এবং তখন কূটনৈতিক স্তরে একটা বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু এবার তিনি আসছেন একটু আগে, জুন মাসে আসছেন। তিনি ভারতের যে নতুন সরকার গঠিত হতে চলেছে, যে প্রধানমন্ত্রী শপথ নিতে চলেছেন অষ্টদশ লোকসভার নেতা হিসেবে, সেইখানে তিনি অংশগ্রহণ করতে আসছেন। এখানে কতটা কূটনৈতিক স্তরে আলোচনা সম্ভব, কতটা সময় পাওয়া যাবে, এটা সত্যিই একটা অবশ্যই প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়ে। সেই জায়গায় তাও যদি একটা তো আলোচনা বা কোথাও হবে, সেটা নৈশভোজ আয়োজন করা হয়েছে, সেই জায়গায় কোথাও সামনাসামনি তো বসা হবে। G20-র পর, G20-র পর বিশ্বের 5টি রাষ্ট্রপ্রধান তারা উপস্থিত থাকবে একটা জায়গায়। তারা নৈশভোজে যদি থাকেন, সেখানে স্বাভাবিকভাবেই কিছু পররাষ্ট্র নীতি আলোচনা উঠে আসতে পারে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ভারত বাংলাদেশের
যে যোগাযোগের ব্যবস্থা এবং সেখানে ভিসা পাওয়ার ক্ষেত্রে রোগী প্রত্যেক মাসে এবং প্রত্যেক সপ্তাহে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে মানুষ আসেন ভারতের বিভিন্ন শহরে তারা চিকিৎসার জন্য। এই জায়গায় যদি আরো কিছুটা সরলীকরণ করা যায় দুই দেশের মধ্যে, সেই জায়গাটাকে আপনি কতটা গুরুত্ব দেবেন? দেখেন, আপনি যেটি এখন আলোচনায় আনলেন এটি বাংলাদেশের জন্য এই মুহূর্তে অনেক বড় একটি সমস্যা। এই ভিসা সমস্যাটি আমাদের দেশের মানুষকে এখন ব্যাপকভাবে ফেস করতে হচ্ছে। বিশেষ করে মেডিকেল প্রত্যাশী, মেডিকেল ভিসা প্রত্যাশীদের জন্য বা যারা মেডিকেল জন্য ভারত যেতে ইচ্ছুক, এই মানুষগুলোকে ব্যাপক ভিসার জন্য ভোগান্তি পোহাতে হচ্ছে। আমরা জানি না যে কি কারণে ভারতের এই ভিসা কড়াকড়ির ব্যাপারটি সামনে এসেছে। তবে এখন এই মুহূর্তে বাংলাদেশের মানুষ যে সমস্যাটি সমাধান করছে যে ভিসা পেতে দীর্ঘসূত্রিতা, মানে একটা মানুষ একটি মেডিকেল ভিসা মানে তো ইমার্জেন্সি ভিসা, সেই ভিসাটি জমা দিতে দেওয়ার 1-1.5 মাস পরেও অনেক সময় ভিসা পাওয়া যাচ্ছে না। তো এই বিষয়টি নিয়ে বাংলাদেশের সরকার ইতিমধ্যে কয়েক দফা কথা বলেছে ভারতের কর্তৃপক্ষের সঙ্গে, এবং এ বিষয়ে ভারতও আশ্বস্ত করেছে যে ভিসা প্রক্রিয়া যত দ্রুত সম্ভব সহজীকরণ করা হবে। এবং আমরা আশা করছি যে মাননীয় প্রধানমন্ত্রীর এই সফরে অন্তত সরাসরি দুই প্রধানমন্ত্রীর এই বিষয়ে কথা না হলেও দুই পররাষ্ট্রমন্ত্রী বা এটি অবশ্যই আলোচনার টেবিলে আসবে। সুতরাং আমাদের কাছে যেটা মনে হয় যে এই ভিসা ইস্যুটি অবশ্যই সহজ করা দরকার, কারণ আমরা বড় প্রতিবেশী আমাদের একটা গ্রামগঞ্জে একটি কথা প্রচলিত আছে যে চাইলে মানুষ বিবি পরিবর্তন করতে পারে কিন্তু প্রতিবেশী পরিবর্তন করা সম্ভব নয়। তো আসলে এই যে প্রতিবেশীর সাথে প্রতিবেশীর যে সম্পর্ক, সেটা কিন্তু ভিসার বেড়াজালে আটকে যাচ্ছে। তো এই ভিসা পরিস্থিতিটাকে সমাধান করা খুবই দরকার, এটা দুই দেশের জন্যই। একদমই এই জায়গাটাই আর একটু বিস্তারিতভাবে আমি একটু জেনে নেব। এই মুহূর্তে ফোনে সুপর্ণ গোস্বামী, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। তিনি আন্তর্জাতিক বিষয়ে বিশেষজ্ঞ, তার সঙ্গে কথা বলা হয়েছিল আমাদের নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকে। তিনি ঠিক কি বলেছেন দুই দেশের পররাষ্ট্র নীতি বা বৈদেশিক নীতি সম্পর্কে একটু আমরা শুনে নেব। আগামী রবিবার অর্থাৎ 9ই জুন আমরা জানি যে আমাদের নতুন এনডিএ গভর্নমেন্টের মিনিস্টার এবং মূলত আবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি শপথ গ্রহণ করতে চলেছেন। এবং বিগত দুটো লোকসভা ইলেকশনের পরে আমরা যেরকম দেখেছিলাম যে উনি বিভিন্ন দেশের যারা রাষ্ট্রপ্রধান তাদেরকে সোয়ারিং ইন সেরিমনিতে উনি নিমন্ত্রণ জানিয়েছিলেন। এবং গত লোকসভা ইলেকশনে আমরা দেখেছিলাম যে বিশেষভাবে উনি জোর দিয়েছিলেন দক্ষিণ এশিয়ার ওনার যারা নেবারিং কান্ট্রিজ তাদের সমস্ত রাষ্ট্রপ্রধানদের নিমন্ত্রণের ক্ষেত্রে। দেখুন এবারে যেটা শোনা যাচ্ছে যে উনি বিশেষ করে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ এই দুটো দেশের দিকে, এবং বিশেষ করে রানিল বিক্রমসিং এবং শেখ হাসিনা দুজনকে কিন্তু আবার তিনি নিমন্ত্রণ করেছেন। তার একটা অন্যতম ডিপ্লোম্যাটিক এবং স্ট্র্যাটেজিক কারণ আছে। তার কারণ আমরা দেখেছি যে বিগত কয়েক মাসে শ্রীলঙ্কার সঙ্গে ভারতের এবং বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের কিন্তু একটা চির ধরেছে। আমরা শ্রীলঙ্কাটা যদি বাদও দিই, কারণ সেখানে চায়নার একটা কানেকশন জড়িয়ে আছে, বাংলাদেশের সঙ্গে যে সম্পর্কটি, সে সম্পর্কটি কিন্তু মূলত হয়েছে একটা সোশ্যাল এবং মানে যেটাকে আমরা পপুলার ওপিনিয়ন বলে থাকি সেই রকম একটা পার্সপেক্টিভের দিক থেকে। কারণ আমরা দেখেছি যে যখন ক্রিকেট ম্যাচ হয়েছে বা যে কোনো সিচুয়েশনে বাংলাদেশের যারা সাধারণ নাগরিক তারা কিন্তু বারবার করে একটা ভীষণ ভারত বিরোধী একটা সেন্টিমেন্ট প্রকাশ করেছে। এবং এই ভারত বিরোধী সেন্টিমেন্ট প্রকাশ করার কারণে কিন্তু আমরা দেখেছি যে ভারত বাংলাদেশের যে দ্বিপাক্ষিক সম্পর্ক, সে সম্পর্কের মধ্যে কোথাও গিয়ে একটা চির বা ফাটল বলবো না, বাট রাদার আমি বলবো যে একটা টেনশন ক্রিয়েটেড হয়েছে। কারণ আমরা জানি যে বিগত কয়েক বছরে বা আমরা বলতে পারি যে এই গত এই দশক ধরে কিন্তু মানুষ তারা কিন্তু ফরেন পলিসিতে একটা ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করছে, এবং এটাকে আমরা পপুলার ওপিনিয়ন ফরেন পলিসি বলে থাকি।
তো সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের প্রতি বাংলাদেশ নাগরিকদের যে বিদ্বেষ, সেইটা কিন্তু তাদের নির্বাচন প্রক্রিয়াতে ধরে নেওয়া যেতে পারে, বা ভারত যে ধরনের ব্যবসা বাংলাদেশে করেছে, স্পেশালি আমরা যদি রেলওয়ে কোচেস দেখি, কারণ ভারত কিন্তু লাস্ট কয়েক বছরে মানে বিভিন্ন ধরনের রেলওয়ে কোচেস, স্পেশালি এলএইচবি কোচও কিন্তু বাংলাদেশকে দিয়েছে, সেইগুলো নিয়েও কিন্তু বাংলাদেশের মধ্যে একটা মারাত্মক ভারত বিদ্বেষী একটা মনোভাব তৈরি হয়েছে। এবং ভারত কিন্তু বারবার করে সেখানেও চীনকে নিশানা করেছে এবং বলেছে যে চীনের এখানে একটা প্রত্যক্ষ বা পরোক্ষ মদত রয়েছে, যেটার কারণে এতটা ভারত বিদেশী একটা মনোভাব বাংলাদেশে তৈরি হয়েছে। তো সেই জায়গাটা যেহেতু আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়েছে এবং বাংলাদেশি যে আমরা বলতে আপামর যে জনতা, তারা মনে করে যে এই সরকার, বিজেপি সরকার বা এনডিএ গভর্নমেন্ট রাদার বলা বেটার, তারা কিন্তু মুসলিমদের প্রতি সেই অর্থে সহানুভূতিশীল নয় এবং এই জায়গা থেকে কিন্তু একটা ভারত বিদ্বেষী মনোভাব তৈরি হয়েছে। তো সেইটাকে কোথাও গিয়ে সেই গ্যাপটাকে কমানোর জন্য এবং আরেকটা নতুন ভাবে নিজেকে প্রতিপন্ন করা, স্পেশালি দক্ষিণ এশিয়া রাষ্ট্রে বাংলাদেশের মতো, যেখানে আমরা জানি যে ইটস আ থিওক্রেটিক নেশন, মুসলিম ডমিনেটিং নেশন, মুসলিম মেজরিটি নেশন, সেই জায়গায় নরেন্দ্র মোদীর অ্যাকসেপ্টেন্সের জায়গাটাকে আরো বেশি দৃঢ় করার জন্য কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আহ্বান এবং বিভিন্ন যে দিকগুলো আছে যেমন ট্রানজিট, পাইপলাইন, এই জায়গাগুলো কিন্তু এখনো আমাদের দুটো দেশের মধ্যে সম্পর্কের একটা টেনশন রয়েছে, স্পেশালি ট্রানজিট। কারণ আমরা জানি যে বিগত কয়েক বছর ধরে ভারত কিন্তু বাংলাদেশের মধ্যে দিয়ে ট্রানজিট চাইছে, স্পেশালি ত্রিপুরা, মিজোরাম, নাগাল্যান্ড, এই সমস্ত রাজ্যগুলোতে আরো সহজভাবে পৌঁছানোর জন্য। তো সেই ট্রানজিটটা পাওয়ার জন্য কিন্তু বাংলাদেশের ভারত বিদ্বেষী মনোভাবটা না কমলে ভারতের পক্ষে সেখানে ট্রান্সগ্রেস করাটা বা ইনগ্রেস করাটা কিন্তু আরো কঠিন হয়ে যাবে। তো সেই কারণে আমার মনে হয় যে এই ইস্যুগুলো, স্পেশালি ট্রানজিট, আমি বারবার বলবো ট্রানজিট থ্রু বাংলাদেশ, এই জায়গাটাকে আরো বেশি দৃঢ় করার জন্যই কিন্তু প্রধানমন্ত্রী চেষ্টা করবেন তার নেক্সট 5 বছরের যে প্রধানমন্ত্রিত্ব, সেই সময়তেও তিনি ট্রানজিটে সবচাইতে বেশি জোর দেবেন। মায়ানমার থেকে পাইপলাইনের মাধ্যমে গ্যাস আমদানি, সেটাতে বেশি জোর দেবে। কানেক্টিভিটি, যেটা অলরেডি ইতিমধ্যে একটা মারাত্মক রকমের টেনশনের কারণ, আমরা জানি বাংলাদেশ, ইন্ডিয়া, চায়না, মায়ানমার যে ইকোনমিক করিডোর, সেটাও কোথাও গিয়ে এই ট্রানজিটের জন্য আটকে আছে। এই দিকগুলো কিন্তু আরো বেশি ভাবে উঠে আসবে এবং বিমস্টেক, যেটা বে অফ বেঙ্গল মাল্টি সেক্টরাল টেকনিক্যাল কোঅপারেশন, সেখানে আরো একসাথে দৃঢ়ভাবে কাজ করা, সেই জায়গাটাকেও কিন্তু আমার মনে হয় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু অনেকটাই জোর দেবেন। এবং সেই কারণেই শ্রীলঙ্কা এবং বাংলাদেশ যেই দুটো দেশে আরো বেশি ভারত বিদ্বেষী একটা মনোভাব তৈরি হয়েছে, একটা পপুলার ওপিনিয়ন তৈরি হয়েছে, চীনের একটা পরোক্ষ প্রত্যক্ষ মদত রয়েছে দুটো দেশেই, এই পুরো দিকটাই কিন্তু এই সোয়ারিং ইনে এদের আশা এবং আগামী 5 বছরের বিদেশ নীতিতে আরো বিশেষ করে এই দুটো দেশের ভারতের কিভাবে তারা আরো বেশি ঢুকতে পারে, ভারতের ফুটপ্রিন্টটাকে স্ট্রং করতে পারে, সেদিকেই তাকিয়ে থাকা হবে। গোস্বামী আন্তর্জাতিক বিশেষজ্ঞ, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। শহীদুল বাবু, আপনি নিশ্চয়ই শুনলেন কি বক্তব্য রাখলেন সুবর্ণ গোস্বামী। এই জায়গা থেকেই আমার প্রশ্ন থাকবে যে এই যে যোগাযোগের যে বিষয়টা, এবং অবশ্যই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নেক্সট 5 ইয়ার্স একটা বড় চ্যালেঞ্জ তার কাছে, এই উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের সঙ্গে দেশের অন্য প্রান্তের যোগাযোগ তৈরি করা এবং সেক্ষেত্রে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করা, এবং সেটা তখনই সম্ভব যখন দাঁড়িয়ে এই বাংলাদেশে যে বিভিন্ন সময় দেখা যাচ্ছে চীনের মদতে হোক বা বিভিন্ন বাংলাদেশের আভ্যন্তরীণ যে চরমপন্থী সংগঠনগুলো রয়েছে, জঙ্গি সংগঠনগুলো রয়েছে, তাদের মদতে হোক, অনেক সময় দেখা যায় খেলাকে কেন্দ্র করে, বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে কিন্তু একটা টেনশন তৈরি হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে দুই পক্ষকেই, কারণ দক্ষিণ এশিয়ার যদি প্রবেশদ্বার বলা হয় তাহলে বাংলাদেশ এবং ভারত, এই
ত্রিপুরা রাজ্য এবং ওয়েস্ট বেঙ্গল এবং অবশ্যই বাংলাদেশের সংলগ্ন যে জেলাগুলো রয়েছে, উপজেলাগুলো রয়েছে, সেগুলো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তার রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে দুই দেশের মধ্যে আরও কতটা শান্তি ফিরিয়ে আনা যায় এবং সেক্ষেত্রে দুই দেশকে এই চরমপন্থীদের বিরুদ্ধে কি কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে, বা এই যে একটা ভারত বিদ্বেষী মনোভাব কাজ করছে এবং অবশ্যই ভারতের এই উত্তর পূর্ব বিভিন্ন রাজ্যগুলোর কাজ একদম ঘাড়ে নিঃশ্বাস ফেলছে চীন। এবং আমরা দেখেছি যে কয়েক সপ্তাহ আগে চীনের অত্যাধুনিক বিমান G-20 তাদেরকে মোতায়েন করা হয়েছে সিকিম সীমান্তের কাছে। সেই জায়গায় দাঁড়িয়ে এটা আমাদের ভারতবাসীর তরফ থেকে এটা অবশ্যই জানা যে ভারত বিদ্বেষী যে মনোভাবটা গড়ে উঠছে সেটাকে কতটা নিয়ন্ত্রণে করা যেতে পারে। এটি বলবো যে আসলে দুদেশের নিরাপত্তা ব্যবস্থা, বিশেষ করে সীমান্তের নিরাপত্তা, এটির জন্য দুদেশকেই সক্রিয়ভাবে ভূমিকা রাখতে হবে। আর আপনি যেটা বলছিলেন সেই প্রসঙ্গে আসি যে ভারত বিদ্বেষিতা বাংলাদেশিদের মধ্যে, যেটি আমার একটু আগে যিনি আলোচনায় অংশ নিলেন আন্তর্জাতিক বিশ্লেষক, তিনিও বলেছেন এই বিষয়টি। সত্যি এটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই পরিতাপের বিষয় যে আজকে বাংলাদেশের স্বাধীনতার 52 বছর পরে এসেও বাংলাদেশের মানুষ সেই 71-এর মুক্তিবন্ধু, যাদের সহায়তায় 1971 সালে বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্রের অভ্যুদয় ঘটলো, সেই 52 বছরে এসে আজকে বাংলাদেশের মানুষ ভারত বিদ্বেষী হয়ে যাচ্ছে, তারা ভারত বিদ্বেষিতায় ভুগছে। এর প্রধান কারণ হচ্ছে কিছু ভুল জায়গা, ভুল সিদ্ধান্ত। বিশেষ করে দুদেশের পররাষ্ট্র নীতিতেও কিছু বিষয় আছে, এটা আমি বলবো। কারণ বাংলাদেশের মানুষের সঙ্গে ভারতের মানুষের সম্পর্ক ডিপ্লোম্যাটিক নয়। আমি এই সম্পর্কটিকে কখনোই ডিপ্লোম্যাটিক সম্পর্কের জায়গায় দেখি না। এই সম্পর্কটি হচ্ছে মানুষের সঙ্গে আত্মিক সম্পর্ক, দুদেশের মানুষের সঙ্গে আত্মার সম্পর্ক। আপনি জানেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রায় 15 লাখ শরণার্থী ত্রিপুরার মধ্যে একটি ছোট্ট রাষ্ট্র বহন করেছে। তাদের থাকা, খাওয়া, চিকিৎসা, অস্ত্র দিয়ে, ট্রেনিং দিয়ে তাদেরকে যুদ্ধের ময়দানে পাঠিয়েছে। ভারতবর্ষে প্রায় 2 কোটি শরণার্থী সেদিন ছিল। ভারতের সরকার 1971 সালে, মানে আজ থেকে 53 বছর আগে, 262 কোটি টাকা বাংলাদেশের মুক্তিযুদ্ধে ব্যয় করেছে। সে দেশের প্রায় 15,000 সোলজার বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে, পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। তো বাংলাদেশের 52 বছরে এসে কেন বাংলাদেশের মানুষ ভারত বিদ্বেষী হচ্ছে, এর ব্যাখ্যা আমরা খুঁজছি না। দুই দেশের মানুষ বা দুই দেশের আমরা যারা মৈত্রীর কথা বলি, যারা সম্পর্কের কথা বলি, আমরা শুধু ডেভেলপমেন্ট দিয়ে হবে না দাদা। শুধু ডেভেলপমেন্ট দিয়ে দুই দেশের সম্পর্ক উন্নয়নের সুযোগ নেই। মানুষের সাথে মানুষের সম্পর্কের জায়গা বাড়াতে হবে। যেটি একটু আগে বললাম যে ভারত যেতে যদি 2 মাসের জন্য ভিসা অফিসে ঘুরতে হয়, বা আপনার যদি বাংলাদেশে আসতে 1 মাস ভিসা অফিসে ঘুরতে হয়, তার চেয়ে দুঃখজনক আর হতে পারে না। তো মানুষের মধ্যে বিদ্বেষটা তৈরি একদিনে হয়নি, নানা ইস্যু আছে। আর এর চেয়ে সবচেয়ে বড় জায়গা হচ্ছে বাংলাদেশের একটি দীর্ঘ সময়, প্রায় একটানা 21 বছর এই বাংলাদেশে ভারত বিরোধী সরকার ছিল। 75 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর প্রায় 21 বছর এই দেশে ভারত বিদ্বেষী সরকার রাজত্ব করেছে। সেই সময়টাতে বাংলাদেশ ভারতের যে বন্ধুত্বের ইতিহাস, তাকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। এই সম্পর্কের জায়গাটাকে আমরা দূরে ঠেলে দিয়েছি, আমরা বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছি। এই 21 বছর যে প্রজন্মটি বড় হয়েছে, সেই প্রজন্মটি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানে না। তারা ভারতের ত্যাগের কথা জানে না, মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা তারা জানে না। তারা সেই চর্চাটি করেনি। এই দীর্ঘ সময়কাল ভারতের বিদ্বেষিতা নিয়েই তারা বড় হয়েছে। ভারত আমাদের বন্ধু নয়, ভারত আমাদের শত্রু, এই কনসেপ্ট নিয়েই তারা বড় হয়েছে। তো তারপরে যে সরকার এসেছে, সেই সরকারের আমলে বা ভারতের তারপরে যে সরকার, সেই সরকার বন্ধুত্বের জায়গাটা কতটুকু উন্নতির জন্য, এই ইতিহাস বিকৃতির জায়গা থেকে ভুল শুধরানোর জন্য মানুষকে আপনার আসল ইতিহাস ব্যাখ্যা করেছে বা মানুষের সামনে প্রকৃতি ইতিহাস ব্যাখ্যা করেছে, এটা আমার কাছে সন্দিহান। এখন
ভারত এবং বাংলাদেশের মানুষের যে এই সম্প্রীতির জায়গা, এই বন্ধুত্বের জায়গাটি নষ্ট হয়েছে, সেটিকে ফিরিয়ে আনতে হলে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, ভারতের অবদানের সঠিক ইতিহাস মানুষের মাঝে পৌঁছাতে হবে। একদমই তাই, তাহলে একদমই বাংলাদেশের মানুষের মাঝে এই বিভ্রান্তিটা দূর হবে এবং ভারত বাংলাদেশ সম্পর্কের আসল জায়গাটা তৈরি হবে। আমি যেটাকে অবহিত করি পিপল টু পিপল রিলেশন হিসাবে, মানে জনগণের সঙ্গে জনগণের সম্পৃক্ততা আপনাকে বাড়াতে হবে। একদমই মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ বাড়াতে হবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে অনেকগুলো প্রত্যাশা আছে দুই দেশের সাধারণ মানুষের মধ্যে, এবং অবশ্যই ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে চীন। সেই জায়গায় দাঁড়িয়ে দক্ষিণ এশিয়ায় ভারত এবং বাংলাদেশকে পূর্বের মতো হাতে হাত ধরে আগামী দিনে এগোতে হবে, তবেই গিয়ে কিন্তু এই দক্ষিণ এশিয়ায় শান্তি বজায় থাকবে। এবং অবশ্যই অর্থনৈতিক করিডর হিসেবে বাংলাদেশের যে গভীর সমুদ্র বন্দর আগামী দিনে পথ দেখাবে এবং সেই জায়গায় অতি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলো, এবং অবশ্যই বাংলাদেশের ঢাকা সহ যে রাজ্যগুলো রয়েছে সীমান্তবর্তী তাদের। সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনের প্রত্যাশা নিয়ে আজকের এই আলোচনা আমরা শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ শহীদুল হাসান খোকন বাবুকে, বাংলাদেশ থেকে তিনি ছিলেন, তার যথেষ্ট মূল্যবান সময় তিনি আমাদের সঙ্গে অতিবাহিত করলেন এবং বেশ কতগুলো বিষয় আমরা আজকের এই আলোচনা থেকে স্বল্প সময়, আপনারা জানেন যে এই স্বল্প সময়ের মধ্যে আলোচনা করার আমরা চেষ্টা করলাম। এত স্বল্প সময়ের মধ্যে কোনো দেশের পররাষ্ট্র নীতি বা দুটো দেশের বৈদেশিক সম্পর্ক বিশ্লেষণ করার ধৃষ্টতা আমরা দেখাই না, কারণ এটা অনেক বড় একটা বিস্তর ব্যাপার। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ছোট্ট স্বল্প সময়ের মধ্যে চেষ্টা করেছি আপনাদের সামনে বাস্তবিক পরিস্থিতিটা তুলে ধরার, আগামী দিনের প্রত্যাশাগুলোকে তুলে ধরার দুই দেশের সাধারণ মানুষের। আজকের মতো এই বিশেষ আলোচনা এখানেই শেষ করছি। অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের জন্য আপনাদের চোখ থাকুক নিউজ ভ্যানগার্ডের পর্দায়।